মা উনি অসুস্থ আমি বুঝতে পারছি, কিন্তু তুই তার সেবা না করলেও চলবে। বাড়িতে অনেকজন আছেন, কেউ না কেউ ঠিক ওনাকে দেখাশোনা করবে। ফড়িং, ফড়িং, আমি জানি আমার দাদামণি রাধার সাথে যা করেছে সেটা খুব অন্যায়। আর সত্যি তো বৌদিও তোমার সাথে একের পর এক অনেক অন্যায় করেছে। কিন্তু বিশ্বাস করো তুমি, বৌদি সত্যি এখন দাদামণির জীবনে আর নেই। হ্যাঁ, তাতে তোমার কিছুই করার নেই, সেটা আমি জানি। কিন্তু ফড়িং প্লিজ, তুমি এখন এতটা কঠিন হও না। দাদামণির জন্য না আমার ভীষণ কষ্ট হচ্ছে, খুব মায়া হচ্ছে মানুষটার জন্য। কেন বলো তো, আমার না নিজের শরীরের একদম ঠিক নেই, আমি তো কিছু করতে পারছি না। মেজো, তুই এত অস্থির হলে নির্মলদাকে কে সামলাবে বলতো? দিদিভাই তুমি বিশ্বাস করো, আমি না খুব খুব শক্ত থাকার চেষ্টা করছি গো, কিন্তু জানি তো যে তোমার মাথায়ও কতটা চাপ, তারপরে বৌমাদের ঘাড়ের উপর সংসার। আমি কাকে বলবো বলো তো? ওই বড় বৌমা তখন রাধার কথা বললো, তাইতে আমার মনে হলো যে দাদামণির জন্য কেউ যদি খুব নিঃস্বার্থভাবে আন্তরিকভাবে কিছু করতে পারে তাহলে সেটা একমাত্র রাধাই। সেই জন্যই আমি। দেখ মেজো, ফড়িং তো বুদ্ধিমতী মেয়ে, ও বুঝে শুনেই ওর মাকে, নির্মলদাকে কিভাবে সামলাবে সেটা ঠিক করবে। ও কি করবে সেটা তো আমরা বলে দিতে পারি না, তাই না? আচ্ছা, দোলন কি, মানে বাড়ির কাজকর্ম কি আসেনি এখনো দোলন? না মেজমা, সেখানেই তো সমস্যা। সেই নিয়ে কথায় কথায় এত কথা। না না না, আমি বুঝতে পারছি না। এবারে আজকে আসুক, ওর সঙ্গে আজকে একটা কিছু কথা বলে দিতে হবে। কালকে থেকে আসবে না সেটা বলে দিতে হবে ওকে। আজকের দিনটা তোমরা একটু সামনে নাও না সবাই মিলে। রাধা, একটু দেখো, সবটাই তো বললাম, মানে ফড়িং তো বুঝতেই পারছে নির্মলদার শরীরের এই অবস্থা। তুমিও ভালো করে বুঝতে পারছো কি কি করণীয়, আর তুমিও নিশ্চয়ই নির্মলদাকে এখনো, আসলে ফড়িং তো তোমাকে সারা জীবন ঢালের মতো পেয়েছে, তাই জন্য ওকে আর নতুন করে বলে দেওয়ার কিছু নেই। তুমি যদি এখন নির্মলদার শরীরে এই অবস্থা একটু দেখে রাখো। মা দেখ, আমি তোকে বারণ করলাম বলে তুই যে কিছু করবি না এমনটা না। দেখ, তুই এতদিন নিজের জীবন নিজেই চালিয়েছিস, সুতরাং তুই কি করবি না করবি সেটা তোর ব্যাপার। আমি শুধু এটুকুই বলবো যে ভেবে দেখ মা, এরপর যদি কিছু হয় নিজেকে সামলাতে পারবি তো? দেখ, আমি শুধু এইটুকুই চাই যে তোকে কোনো সমস্যায় না পড়তে হোক। আমি চাই না কেউ তোর দিকে আঙুল তুলে কোনো কথা বলুক। বলছি, পুপু যা করেছে তাতে তো নির্মলদার জীবনে ওর আর কোনো জায়গা নেই। তোরাই এখন নির্মলদার সব। আমি তোকে কথা দিচ্ছি, রাধাকে কেউ কিচ্ছু বলবে না। যদি রাধা চায় নির্মলদার দায়িত্ব রাধা নিতে পারে। তুই একটু ভেবে দেখ ফড়িং। রাধা, তোমাকে আমার অনুরোধ, তুমি না দাদামণিকে একটু সামলে নিও। তুমি তো বুঝতে পারছো দাদামণি ভীষণ কষ্ট পাচ্ছে, খুব মানসিক কষ্ট পাচ্ছে দাদামণি। তুমি একটু দেখো দাদামণিকে প্লিজ। এসব আপনি কি বলছেন? আমার একদিনের কাজটা আমি ছেড়ে দেবো? ছেড়ে দেবে কেন? আপনিই তো বললেন আমার জায়গায় অন্য কাউকে ঢুকিয়ে দিতে। সে যদি সব কাজ করে সেই তো সব মাইনে পাবে। পাক, তাতে তোমার কি প্রবলেম? তোমাকে আমি ওর চেয়েও 10 গুণ বেশি মাইনে দেবো, আর যে অ্যাডভান্সটা তোমাকে আমি দিয়েছি ওটাও আমি কাটাবো না। তুমি একটা কাজ করো, এই টাকাগুলো নিয়ে তুমি কিছুদিনের জন্য বেড়াতে চলে যাও। তুমি ওখানে গিয়ে ভিডিও বানাও, ছবি তোলো, সেগুলো তুমি তোমার সোশ্যাল মিডিয়াতে আপলোড করো। তুমি তো তোমার সোশ্যাল মিডিয়াতে ভীষণ অ্যাক্টিভ না? আপনি দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি তো। তোমার তো অনেক ফলোয়ার্সও আছে, তাই না? দেখো, আমার কিছুই যায় আসে না, বাট তোমার ভালোর জন্যই আমি বলছি। কতদিন না এরকম লোকের বাড়িতে ঝাড় দেবে, বাসন মাজবে? তোমারও তো একটা জীবন আছে,
সে জীবনটাকে এনজয় করো। যাও, এই টাকাগুলো নিয়ে ঘুরতে যাও, এনজয় করো, এনজয় ইউর লাইফ। আর ততদিন তোমার ওই গ্রামের বৌদিকে ওই বাড়িতে পাঠিয়ে দাও। বৌদি? আমার তো কোনো বৌদি নেই, আর ওই বাড়ির লোকেরাও সেটা চান। তাহলে কিন্তু নিজের বৌদি বলবে না, তুমি তোমার গ্রামের বৌদি বলবে। আর সেই গ্রামের বৌদিকে আমি তোমার কাছে এনে দেবো। তুমি জাস্ট কয়েক দিনের জন্য চ্যাটার্জি বাড়িতে ওকে পাঠিয়ে দেবে। কিন্তু আমার গ্রাম থেকে কোন বৌদিকে আনবেন আপনি? দেখাচ্ছি। তুমি একটা কাজ করো, টাকাগুলো গুনে নাও। আসলে ঠিক কত টাকা আছে ওখানে আমিও গোনার টাইম পাইনি, তো আমিও জানি না। তুমি গুনতে থাকো, আমি আসছি। ফড়িং, আপনি ঠিক আছেন? ফড়িং, এভাবে এড়িয়ে গেলে তো সমস্যা মিটবে না। আমি দেখছি কাল নির্মল মামা আসার পর থেকেই আপনি ঠিক নেই। আমি জানি ওনাকে নিয়ে আপনার সমস্যা আছে। ওনাকে দেখলে হয়তো আপনার পাস্টের অনেক ঘটনা মনে পড়ে, আপনার অস্বস্তি হয়, খারাপ লাগে। আমি জানি, বুঝি, স্বাভাবিক সেটা। কিন্তু এভাবে কষ্টটা নিজের ভেতরে চেপে রাখলে তো প্রবলেম আরো বাড়বে। ফড়িং, ডক্টর বলেছেন আপনাকে সবসময় খুশি থাকতে। সরি, আমি জানি এখন এই সিচুয়েশনে হয়তো সেটা টাফ, কিন্তু আপনি আপনার প্রবলেমটা অ্যাটলিস্ট শেয়ার তো করতে পারেন, অন্তত আমার সঙ্গে। প্লিজ ফড়িং, এভাবে এড়িয়ে যাবেন না। এতে কিন্তু আপনি কখনোই ভালো থাকতে পারবেন না। আমি কি করবো অর্জুন বাবু? আমার জন্মের আগে যে মানুষটা আমাকে অস্বীকার করেছিল, তার ভালো মন্দের দায়ভার আমি কি করে নেব? প্রয়োজন হলে নিশ্চয়ই নেবেন, কারণ আপনি কিন্তু এখন ওই মানুষটাকে অস্বীকার করতে পারেননি। পেরেছেন বলুন? ফড়িং, আমি জানি ওই মানুষটাকে দেখলে হয়তো আপনার রাগ হয়, অভিমান হয়, কষ্ট হয়, কিন্তু ওই মানুষটার জন্য কিন্তু আপনার এখন চিন্তাও হচ্ছে। এটা আপনি অস্বীকার করতে পারবেন? আমি কি করবো অর্জুন বাবু? আমি কি করবো আমি বুঝতে পারছি না। আমার আমার বড্ড অসহায় লাগছে, মার জন্য খুব ভয় করছে আমার। ফড়িং, ফড়িং, ভগবান কখন কি চান সেটা আমরা কেউ জানি না, কেউ বুঝিও না। আপনি দেখুন, যে মানুষটা আপনার এবং আপনার মায়ের অসময়ে আপনাদের হাত ছেড়ে দিয়েছিল, আর সেই মানুষটার অসময়ে তাকে আবার আপনাদের কাছেই ফিরে আসতে হয়েছে। এটাই হয়তো সম্পর্কের সমীকরণ। আপনার এবং আপনার মায়ের থেকে হয়তো ওনার এটাই পাওয়ার ছিল, আপনাদের দয়া। আর সে একইভাবে আপনাদের হয়তো এই মানুষটার কাছ থেকে কোনোদিন কিছু পাওয়ার ছিল না, নেইও। সম্পর্ক বড্ড অদ্ভুত জিনিস পড়ে। কিছু সম্পর্কে শুধু দিয়েই যেতে হয়, দিয়েই যেতে হয়, কিছু পাওয়ার আশা না করে। কখন যে কোন মানুষগুলো এক হবে সেটা কে বলতে পারে? এই যেমন আপনি, আমরা দুজন কোনোদিন এইভাবে এক হয়ে পথ হাঁটা শুরু করবো, এটা কোনোদিন কেউ ভেবেছিল, কেউ ভাবতে পেরেছিল কখনো? কিন্তু তাও তো আমরা এক হয়েছি, একসাথে পথ হাঁটছি। আপনি বলুন ফড়িং, আজ আমরা চাইলেও কি কখনো একে অপরকে ভুলতে পারবো? এই যেমন আপনি আপনার ব্যাংক বাবুকে কিন্তু আজও ভুলে উঠতে পারেননি।